নমস্কার বন্ধুগণ, সুজু গাইড চ্যানেলে আপনাদের স্বাগতম। এই মহান ভারতবর্ষে এমন এক বীর জন্মগ্রহণ করেন যাকে মহান দেশপ্রেমিক, শতকোটির বীরপুত্র, যুব সমাজের অনুপ্রেরণা যাই বলে সম্বোধন করা হোক না কেন তা যেন অনেক কম হয়ে যায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেন। তিনি পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কিন্তু গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও আভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ মত প্রকাশ করার জন্য ওনাকে পদত্যাগ করতে হয়। হ্যাঁ বন্ধুগণ, ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নন, সমগ্র দেশবাসীর অমর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে নেওয়া যাক নেতাজির অজানা ইতিহাস। সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের কটকে বিখ্যাত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার মাতা প্রভাবতী বসু ছিলেন উত্তর কলকাতার হাটখোলা দত্তবাড়ির কন্যা এবং পিতা জানকীনাথ বসু ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার বিখ্যাত মাহিনগরের বসু পরিবারের সন্তান। জানকীনাথ বসু একজন প্রসিদ্ধ আইনজীবী ছিলেন, আর জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর 14 সন্তানের মধ্যে নবমতম সন্তান ছিলেন সুভাষ। বন্ধুগণ, ছোটবেলা থেকেই সুভাষ পড়াশোনায় খুবই মনোযোগী ছিলেন। অন্যান্য ভাই বোনেদের মতো সুভাষকে প্রথমে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি করা হয়। এরপর 12 বছর বয়সে সুভাষ কটকের র্যাভেন্সা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। তারপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। স্কুলে পড়ার সময় ছোট্ট সুভাষ বিবেকানন্দের বই পড়তে আগ্রহী হন, আর বিবেকানন্দের আদর্শই ওনাকে স্বাধীনতা সংগ্রামী হতে অনুপ্রেরণা জুগিয়েছিল। এমনকি স্বামীজির লেখা বই পড়েই সুভাষ তার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান। এরপর 1920 সালে ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান পেয়ে পাশ করে সুভাষ চাকরি শুরু করেন, কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতে না চাওয়ায় 1 বছর পরই ইস্তফা দেন অকুতোভয় এই বঙ্গ সন্তান। বন্ধুগণ, তরুণ সুভাষের রাজনৈতিক শিক্ষাগুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তার হাত ধরেই সুভাষ প্রথম প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন। রাজনীতিতে প্রবেশের কিছুদিনের মধ্যেই সুভাষ কংগ্রেস কমিটির প্রচার সচিবের পদ পান। এরই মাঝে ইংল্যান্ডের যুবরাজের ভারতে আসার বিরুদ্ধে আন্দোলন করার জন্য সুভাষ জেলও খাটেন, আর কারামুক্তির পরই তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সম্পাদক হন। পরবর্তীতে চিত্তরঞ্জন দাস মেয়র থাকাকালীন সুভাষচন্দ্র বসু কলকাতা পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হন। আর দেশবন্ধুর মতোই স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতার সমর্থক ছিলেন নেতাজি। একই সঙ্গে সুভাষ ছিলেন চরমপন্থীর নায়ক, তাই তার চরমপন্থী চিন্তাধারার সঙ্গে কংগ্রেসের নরমপন্থীদের মতবিরোধ হয়। এমনকি কংগ্রেসের সভাপতি নির্বাচনে নরমপন্থীরা বিক্ষুব্ধ হলে সুভাষ অসন্তুষ্ট হয়ে কংগ্রেস ত্যাগ করেন। এরপরই নেতাজির হাত ধরে তৈরি হয় ফরওয়ার্ড ব্লক। নতুন দলের হয়ে স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে নতুনভাবে অনুপ্রাণিত করতে ঝাঁপিয়ে পড়েন সুভাষচন্দ্র বসু। বন্ধুগণ, 1937 সালে সুভাষচন্দ্র বসুর সঙ্গে অস্ট্রেলিয়ান যুবতী এমিলির বিয়ে হয়। এরপর 1942 সালে 29শে নভেম্বর তাদের একমাত্র কন্যা অনিতা বসুর জন্ম হয়। বন্ধুগণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর সুভাষের ইংরেজদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হতে শুরু করে। ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে যে স্বাধীনতা পাওয়া যাবে না তা বুঝে যান সুভাষ। তাই তিনি মানুষের একজোট হওয়ার শক্তি এবং অস্ত্রবল জোগাড় করতে বিদেশে পাড়ি দেওয়ার কথা ভাবেন। আর ঠিক সেই সময়ই তার সঙ্গে জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধীর মতবিরোধ হয়। মহাত্মা গান্ধীর আদর্শের সঙ্গে সহমত ছিলেন না নেতাজি,
যদিও দুজনেরই লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির প্রবল চাপে ব্রিটিশরা এক অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হয়। নেতাজি সেই পরিস্থিতিকে ব্যবহার করতে পারে ভেবে ব্রিটিশ সরকার 1940 সালের 4 জুলাই সুভাষকে কলকাতায় গৃহবন্দী করে। কিন্তু সকলের চোখকে ফাঁকি দিয়ে ছদ্মবেশে 1941 সালের 17 জানুয়ারি দেশ ত্যাগ করেন সুভাষচন্দ্র বসু। প্রথমে কাবুল ও তারপর রাশিয়ার মস্কো হয়ে জার্মানির বার্লিনে উপস্থিত হন তিনি। এমনকি নেতাজি নিরুদ্দেশ বলেও খবর রটে যায়। কিন্তু কেউ আন্দাজও করতে পারেনি যে সুভাষ আসলে আগামী দিনে স্বাধীনতা সংগ্রামে এক প্রবল ঝড় তুলতে চলেছেন। বন্ধুগণ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ব্রিটিশদের সমস্ত চক্রান্তকে পরাস্ত করে নেতাজির কণ্ঠে শোনা গিয়েছিল এই মহান বাণী। 1943 সালে রাসবিহারী বসুর অনুরোধে সুভাষচন্দ্র বসু ডুবোজাহাজে করে জার্মানি থেকে জাপানে আসেন। আর সেখানেই তিনি আজাদ হিন্দ বাহিনীর দক্ষিণ পূর্ব এশিয়ায় সশস্ত্র সংগ্রাম পরিচালনার পূর্ণ দায়িত্ব নেন। আজাদ হিন্দ বাহিনীর সৈন্যরাই সুভাষকে নেতাজি আখ্যায় ভূষিত করেন। এরপর নেতাজির দিল্লি চলোর ডাকে উদ্বুদ্ধ হয় সেনাবাহিনী। 1943 সালে আজাদ হিন্দ ফৌজ নেতাজির নেতৃত্বে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ ভারতের মাটি ইম্ফলে স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন করে। তবে জাপানের অসহযোগিতা এবং বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় শেষ দিকে আজাদ হিন্দ বাহিনীকে দুর্বল করে তোলে। বন্ধুগণ, 1945 সালের 18 আগস্ট তাইপেতে একটি বিমান দুর্ঘটনার পরই নেতাজির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকেই নেতাজির মৃত্যু এবং নিখোঁজ নিয়ে একাধিক রহস্য ঘনীভূত হতে থাকে। সত্য উদ্ঘাটনের জন্য একাধিক তদন্ত কমিশন গঠন করা হয়, যার মধ্যে শাহনাজ কমিশন, খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন উল্লেখযোগ্য। শাহনাজ এবং খোসলা কমিশন ওই দুর্ঘটনার পর নেতাজি মারা গিয়েছিলেন বলে দাবি করে। অন্যদিকে মুখার্জি কমিশনের মতে নেতাজি দুর্ঘটনার পরেও জীবিত ছিলেন। এমনকি নেতাজির এই মৃত্যু নিয়ে বসু পরিবারের সদস্যদের মধ্যেও বিভাজন রয়েছে। মৃত্যু, অন্তর্ধান নাকি অন্য কিছু? আজও নেতাজির মৃত্যু কিংবা অন্তর্ধান নিয়ে নানান বিতর্ক রয়েছে। কোনো বিশেষ আদর্শের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু সেই আদর্শের মৃত্যু হয় না। সেই আদর্শ একজনের মৃত্যুর পর হাজারো জনের মধ্যে ছড়িয়ে যায়। বন্ধুগণ, আমাদের সবার প্রিয় দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্দে মাতারাম, জয় হিন্দ।